আসসালামু আলাইকুম। আপনাদের সবাইকে অভিনন্দন জানাচ্ছি। আমাদের 2025 প্রথম লাইভে যারা আমাদের সাথে আছেন, যারা পরে দেখবেন তাদের সবাইকে। তো উইমেন এক্সপ্রেসের এটি বেশ দীর্ঘদিনের একটি আ প্রচলন যে আমরা প্রতি মাসের শেষে বই নিয়ে একটু টুকটাক আলোচনা করার একটা প্রোগ্রাম করি। তো তারই ধারাবাহিকতায় 2025 আজকে প্রথম অনুষ্ঠান। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমাদের সাথে আছেন আমাদের একটি প্রতিযোগিতার বিজয়ী। আমরা 2024 কার কেমন গেল এটা নিয়ে জানতে চেয়েছিলাম উইমেন এক্সপ্রেস গ্রুপে যারা তাদের লেখা শেয়ার করেছেন তাদের মধ্য থেকে এই ৩ জন বিজয়ী হয়েছেন। ৩ জন বিজয়ীর মধ্যে মাহসিনা মমতাজ মারিয়া, আলিয়া খাতুন জলি এবং মাকসুদা সাকিয়া আপা আমাদের সাথে আছেন। আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। সেই সাথে আজকে আপনাদের এর সাথে থাকার জন্য কৃতজ্ঞতা জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো মাকসুদা সাকিয়া আপু আমরা শুরু করে ফেলেছি। তো আমার মনে হয় আপনি একটু সালামের জবাব দিলে আমরা বুঝতাম ঠিক আছে কিনা সবকিছু। আসসালামু আলাইকুম। জি, ওয়ালাইকুম সালাম আপা। জি, তো আমরা আপনাদের কাছে একটু শুনতে চাইবো যে লেখাটি দিয়ে আপনারা 2024 স্মৃতিগুলো লিখে বিজয়ী হয়েছেন সে লেখাটার ব্যাপারে যদি সংক্ষেপে আমাদেরকে একটু বলেন। আমি মাহসিনা মমতাজ মারিয়ার কাছ থেকেই শুরু করতে চাই। সালতামামি নিয়ে লেখার প্ল্যান ছিল কিনা, অন্য কোনো বছর লেখা হয় কিনা, আর এবার উইমেন এক্সপ্রেসে দেওয়ার পেছনে কারণটা কি ছিল একটু যদি আমাদেরকে বলেন। আসসালামু আলাইকুম। সালতামামি আমি জীবনে প্রথম এবারই লিখেছি এবং সেটা এর পোস্ট দেখে উই আমাকে অনেক ইন্সপায়ার করে লিখতে। এর সবার লেখা প্লাস ইটসেলফ অ্যাজ আ প্ল্যাটফর্ম আমাকে অনেক বেশি ইন্সপায়ার করে। তো খুব ভয়ে ভয়ে লিখতেছিলাম যে আমি তো কখনো এভাবে লিখি নাই, কিরকম হবে। তো মজা লাগতেছিল এটা ভেবে যে আমি কখনো খুব বেশি আগে অথবা অনেক বেশি সামনে, মানে যেমন ধরো এখন 2025 সালে বসে আমি 28-30 এরকম অনেক দূরের প্ল্যান করতে আমার ভয় করে। আবার খুব বেশি একদম অনেক আগে থেকে চিন্তা করতেও আমার ভয় করে, স্মরণে আনতে ভয় লাগে। কেন জানো, এটা থাকে না, মানুষের একটা ইনার্শিয়া থাকে। তো এবার লেখার সময় আমি একটা ডায়েরি নিয়ে বসে বসে লিখতেছিলাম যে কি কি ঘটনা লিখবো যদি আমি সারা বছরের ঘটনাটা লিখি। তো ঠিক যেভাবে যেভাবে যে ক্রোনোলজিক্যাল অর্ডারে আমার ব্রেনে আসছে ঘটনাগুলা আমি সেভাবেই লিখেছি। তো লেখার ব্যাকগ্রাউন্ডটা এটা, এবং যেগুলো নিয়ে লিখেছি সেটাতে আসলে প্রথমে আমি লিখেছিলাম যে আমি আমার একটা খুব স্টেবল হওয়ার একটা বছর ছিল, বিভিন্ন কারণে বিভিন্ন জায়গা বিভিন্ন অভিজ্ঞতার কারণে এটা আসলে আমার জন্য একটা খুব টাফ এবং এবং খুব এট দ্য সেম টাইম খুব কি বলবো, এটা ডিসাইসিভ একটা বছর ছিল। তো সেটা নিয়ে একটুখানি লেখার চেষ্টা করেছি। তারপর আরেকটা যেটা করি আমরা সব সময় অনেকেই যারা আজকে আমাদেরকে শুনছেন তারা জানেন যে আমরা বিভিন্ন ভাবে নিজেদেরকে নিয়ে অনেক এক্সপেরিমেন্ট করি। সেটারও একটা খুব আরেকটা টাফ বছর ছিল 24, কারণ বিভিন্ন পার্সপেক্টিভে বিভিন্ন কি বলবো বিভিন্ন ঘটনার কারণে অনেক বেশি নিজেকে আমি আমাদের অনেক টেস্ট করা হয়েছে, অনেকগুলো কোর্স এসছে, অনেকগুলো কোর্সের আগে নিজেদেরকে আবার সেই কোর্সগুলোর জন্য এক্সপিরিয়েন্স করা, এই জিনিসগুলো খুব খুব কঠিন ভাবে হয়েছে 2024 সালে। আর আরেকটা কিছু পজিটিভ যদি বলি, পজিটিভ কিছু চেঞ্জ, আমি আমার ওয়ার্কিং টিমের কথা বলেছি। এটা আসলে আমার জন্য একটা অনেক বড় একটা গর্বের বিষয়। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আমি সমস্ত প্রশংসা আল্লাহর, এবং আল্লাহর প্রশংসা করেই আমি এটা বলতে চাই যে আলহামদুলিল্লাহ আমি এ পর্যন্ত যে কয়টা জায়গায় কাজ করেছি সেই কয়টা জায়গাতে আমি অহংকার করার মতন একটা টিম পেয়েছি। এখন সেটা কিভাবে পেয়েছি, কিভাবে তৈরি হয়েছে, আল্লাহ সাহায্যে অবশ্যই সেটা সবার দুই পক্ষেরই একটা বোঝাপড়ার বিষয় ছিল। কিন্তু আমি এমন কতগুলো মানুষকে পেয়েছি যাদের সাথে আমার এখনো সম্পর্কটা ওইরকমই আছে, এবং যাদের সাথে আমার ওয়ার্কিং রিলেশনশিপটা এমন একটা জায়গায় আছে যে এরা হচ্ছে ওই যে আমার কাছে একটাই উদাহরণ শুধু মনে পড়ে যে হযরত আবু বকরকে যখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছিলেন না যে আমি হিজরাতের নির্দেশ যে কোনো সময় চলে আসতে পারে, আমি কিন্তু তোমাকে নিয়ে যাব। এরপর থেকে আবু বকর কিন্তু ঘুমান নাই,
না, ওনার দরজাটার মধ্যে পিঠ দিয়ে দাঁড়িয়েছিলেন যে যদি রাসূল আসেন, যদি রাসূল আমাকে ডাকেন, আমি যদি না সজাগ পাই তাহলে তো আমি ওনাকে সঙ্গ দিতে পারবো না। আমার কাছে কেন যেন মনে হয় আমি আমার প্রত্যেকটা ওয়ার্কিং জায়গায়, কাজের জায়গায় আমি এরকম একটা টিম আমার চারপাশে আল্লাহ আমাকে দিয়েছেন। তাদের তৈরি করার জায়গায় হয়তো আমার একটা কন্ট্রিবিউশন ছিল, কিন্তু আলহামদুলিল্লাহ তাদেরও অনেক ডেডিকেশন ছিল। তো ওইটা আমার অনেক বড় একটা অর্জন 2024-এর। আমি এখন যে জায়গায় কাজ করছি, আমার এই ধরনের একটা টিম আছে, আমার সিনিয়র আমার জুনিয়র সবাইকে মিলিয়েই। এটা আমার অনেক বড় একটা আল্লাহর কাছ থেকে পাওয়া একটা পুরস্কার। আর 2024-এর সবচাইতে বড় যে পুরস্কার, সেটা তো নিশ্চয়ই সবাই লিখেছি আমরা আলহামদুলিল্লাহ। এটা নিশ্চয়ই সবাই এটা নিয়ে কথা বলবো। এই পুরস্কারটার কথা যতবার মনে আসে ততবার কেন যেন জানি না আরো 2-3 বছর গেলে এই এই আবেগটা কি কমবে কিনা নাকি আরো বাড়বে জানি না। সামান্যতম একটা ছোট্ট লাইন বা একটা ছোট্ট শব্দ যদি ফেসবুকে দেখি, এই জুলাইয়ের আন্দোলনটা চোখে পানি চলে আসে। এটা থামানো যায় না নিজেকে। এমন একটা মেমোরি। আমাদের একটাই কাজ এখন, এই আন্দোলনের ফসল যেন কেউ খারাপ করতে না পারে। তো এই মোটামুটি এই লেখাগুলো দিয়েই আমি আমার সালতা মামিটা লিখেছিলাম। এই তো আর কি। ওকে, জি। অনেক ধন্যবাদ। মনে হচ্ছিল আমরাও একটু ঘুরে আসছিলাম পুরো বছরটাতে। এর মধ্যে মাহতিয়া ফেরদৌস আমাদেরকে বলেছেন, চমৎকার কিছু মানুষ নিয়ে আয়োজন, দারুণ লাগছে। জি, সত্যি আমার অনেকদিন পরে এ মাসের বইটাকে খুব ওয়ার্ম লাগছে। এমনিতেই শীতকাল, আমি সোয়েটার পরেও বসছি, কিন্তু এখন মনে হচ্ছে যে খুব মজা লাগছে। এরপরে আমরা জলিয়াপুর কাছে যাব, তার আগে একটা কথা একটু বলে নেই। আমরা একটা পোস্ট দিয়েছিলাম যে 2024-এ কে কি পড়েছেন, তারা তো সারা বছর এমনিতে জানিয়েছেন আমাদেরকে। এ মাসের বই লাইভে আমরা তাদের কথা বলেছি। পুরা 24-এর সবগুলো পড়া বইয়ের মধ্যে সবচাইতে ভালো লেগেছে যে বইগুলো, সেগুলোর ব্যাপারে বলতে বলেছে। আমি এখন 2টা কমেন্ট পড়ছি। একটাতে মাহমুদা মুন্নি আপু আমাদেরকে বলেছেন সুবর্ণলতা আশাপূর্ণা দেবীর, এটা ওনার কাছে মনে হয়েছে 2024-এর বেস্ট বই। আর আরেকজন বলেছেন আমিনা আঞ্জুম মিশু নিনাদ নামে একটা বইয়ের কথা বলেছেন। এটার লেখক হচ্ছেন মুরাদ কিবরিয়া। আল্লাহর মানে আমার কাছে মজা লাগছে আমার 2টা বই পড়া, এবং আসলে এই 2টা বই আমার অনেক 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 পছন্দের বই। তো এরপর আমরা একটু আলিয়া খাতুন জলিয়াপুর কাছে শুনতে চাই যে সালতা মামি লেখা আমরা পড়েছি, সেটা নিয়ে যদি আপনি একটুখানি সংক্ষেপে বলেন। আর হলো কেমন লাগছে জীবনের প্রথম লাইফের প্রথম লাইভে এসে? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আসলে ওইটাই লাইফের প্রথম লাইভ আছে তো। আসলে আমি মানে একেবারে মন থেকে খুবই ধন্যবাদ জানাই উইকে, আমাকে এখানে এই জায়গায় আমি যে আসছি, এইটা মানে আসলে উই আমার কাছে অনেক কিছু। আমি অনেক দূরের একটা মানুষ। আমার মনে হয় যে এত দূরে থেকেও আমি কেমন করে যেন অনেকের খুব সাথে থাকি, পাশে থাকি। সালতা মামিতে আমি আসলে জুলাইটা নিয়ে লিখছি। আমার এবছর জুলাই ছাড়া আমার আসলে কিছু বলার নাই। মারিয়াপে যে বললো যে কোনো ছবি কোনো ভিডিও, আমি আসলে আমি একেবারেই মনে হয় যে যারা করছে এই বিপ্লবটা, যারা অংশগ্রহণ করছে, যারা লিখছে, যারা একেবারে একাত্মভাবে করছে, আমার মনে হয় যে আমিও যেন সবকিছুতেই ছিলাম। মানে আমি এখনো কেঁপে কেঁপে উঠি যে কোনো লেখায়, যে কোনো ছবিতে, যে কোনো ভিডিওতে, এমন ভাবে যে আমার মাঝে মাঝে মনে হয় যে আমি কি অসুস্থ হয়ে যাচ্ছি, এইরকমও লাগে যে এত কেন আমাকে এই ব্যাপারটা এত এত কেন আলোড়িত করে। ওইটাই নিয়ে লিখছি আসলে। লেখাটা আমি এমনি একদিন শুয়ে শুয়ে সেপ্টেম্বর জুলাইয়ের পরপরই লিখছিলাম। আর ভাবছিলাম একটু গোছায় টোছায় কোনো একটা দিন আর একটু কাটছাট করবো, আরো কিছু লাগাবো। আসলে তো এখানে অনেক কিছু বলার ছিল। মানে আমার মনে হয় জুলাই বিপ্লবটা আমি যতদিন বেঁচে থাকবো আমি মনে হয় দেখতেই থাকবো, বলতেই থাকবো, এরকমই এরকমই কিছু আমার ওই সময় লেখা। আর পরে হঠাৎ করে এই সালতা মাহমুদের জন্য যখন পোস্টটা মানে আসলো, কোনো কিছু ছাড়াই আমি জাস্ট 2টা লাইন শুধু লিখে ওইটাই দিয়ে দিছি। কিন্তু ওইটা নিয়ে আমার কোনো মানে আরো প্ল্যান ছিল যে আমি লেখাটাকে আর একটু গোছাবো, আরো আরো কিছু লিখবো। মানে আমার যেন
মানে বলার শেষ নাই এই জুলাই নিয়ে, এরকম একটা অনুভূতি। ওই মানে একেবারেই অপ্রস্তুত একটা লেখা আমি ছেড়ে দিছি। এইটাই আসলে জুলাই আমার একেবারে জুলাই বিপ্লবটা মানে আমার মনে হয় আমার সন্তানদের কিছু হলেও যেমন আমি খুব দ্রুত সজাগ হয়ে যাচ্ছি, আমি জুলাই নিয়ে যে কোনো কিছু যে কোনো খবর মানে আমাকে এত বেশি মানে টেনশন ফেলতেছে, আনন্দ দিচ্ছে, ভয় পাচ্ছি, মানে যখন যে খবরটা আসতেছে এইরকমই লাগতেছে। এখনো পর্যন্ত এখনো পর্যন্ত এরকমই আছি আমি। এবং দোয়া করি আমরা সবাই, আমাদের দেশটার জন্য দোয়া করি, এইটাই চাওয়া। জি, এটাই কিন্তু হয় জানেন জলিয়াপা, মানে অগোছালো লেখাগুলোয় অনেক সময় দেখা যায় যে আমি অনেক সময় দেখা যায় খুব রেগে গিয়ে লিখছি। এটাই হয়তো অনেকের কাছে রিলেট করার মতো মনে হচ্ছিল। আবার দেখা যায় যে খুব গুছায় টুছায় খুব এক্সপেকটেশন নিয়ে লিখছি। অনেকক্ষণ পরে এসে দেখি ২ জন মাত্র পড়ছে। হ্যাঁ? এটাও হয়। হ্যাঁ? আসলে হচ্ছে মানুষ যত বেশি তার ফিলিং এর সাথে কানেক্ট করতে পারে, তার কাছে সেই লেখাগুলো ভাল লাগে। তো আপনার জীবনের ১ম লাইভে আমরা আপনার সাথে থাকতে পেরে অনেক বেশি অ্যা খুশি বোধ করছি, আনন্দিত বোধ করছি। আর এখানে আমাদেরকে সালিমা মেহরা জানিয়েছেন আলহামদুলিল্লাহ কাঙ্ক্ষিত কিছু আলোচনা ভালো লাগছে। আর হচ্ছে শাম্মু হোসেন বলেছে নিজের চেয়ে বাচ্চাদের জন্য পড়া হয় বেশি। তাই তাদের পছন্দটাই বলছি। অদ্ভুত পাঠাগার বইটা বাচ্চারা খুব পছন্দ করেছে। আচ্ছা শাম্মু হোসেন, অদ্ভুত পাঠাগার বইটা আমি পড়ি নাই। তুমি যদি একটু গ্রুপে লেখকের নাম সহ দাও আমরা সবাই হয়তো জোগাড় করার চেষ্টা করতে পারতাম। আমি আরো ২ টা কমেন্ট পড়ছি তাহমিনা কাউসার রিভা এবং মাসুমা তাসনিম আপার। তাহমিনা কাউসার রিভা বলেছে ২০২৪ এ তার পড়া সবচেয়ে ভালো লেগেছে যে বইগুলা আজাদির সন্তান, সাব্বির জাদির আসলেই খুব সুন্দর, কাশ্মীর নিয়ে লেখা। ধরনীর পথে প্রান্তে জিয়াউল হক আরেকটা সুন্দর বই। আর হচ্ছে সূরা কাহাফ মানব জীবনের প্রতিচ্ছবি ফাহিমা খানম। এই বইটা অবশ্য আমার পড়া হয়নি। মাসুমা তাসনিম বলেছেন ১৯৭১ ভেতরে বাইরে একে খন্দকার। এক্সাক্টলি মাসুমা তাসনিম আপু লিখেছেন যে জুলাই মাসের ৩৬ দিন এই বইটা পড়েছি, আতঙ্কিত হয়েছি, বইয়ের দ্বিতীয় জীবন্ত রূপ দেখেছি বাস্তবে ৩৬ দিন। মানে খুবই রেলেভেন্ট একটা বই ছিল ওই সময় আমার বলাই উচিত। এরপরে লিখেছেন ইমান যখন জাগলো, সিক্রেটস অফ জায়নিজম, জীবনে যা দেখলাম ইত্যাদি। আমরা আরো ২ টা কমেন্ট আবার পরে দেখব। তার মধ্যে একটু শুনে আসি। মাকসুদা সাকি আপু আপনার পোস্ট নিয়ে আপনার ২০২৪ নিয়ে আমাদেরকে কিছু বলবেন? আসলে বড় আপুদের সাথে কথা হচ্ছে এই ১ম। আর তবে আমি আপুদের সাথে ছিলাম, আরো কয়েকটা কোর্সে ছিলাম। কিন্তু আজকে লাইভ সেশনে ১ম। তো সেই অনুযায়ী বলব যে সত্যিকার অর্থে এই উইর এই আয়োজনগুলো আমাকে খুব টানে। আমার খুব ভালো লাগে। তো আমি আসলে জুলাই নিয়ে এমনি লিখতাম এবং সেই সাথে মানে এই বছরটা নিয়ে লিখতাম। আরো লেখার ইচ্ছা আছে। লিখব ইনশাআল্লাহ। আম তো যখন দেখলাম যে উই এটা আহ্বান করল, তখন মনে হলো যে তাহলে এখানে একটু লিখি। তো সেই অর্থেই লিখা। আর অনেক বেশি সময় আসলে পেয়েছিলাম এরকম না। অল্প সময়েই লিখেছিলাম। তো এটা একটা দিক। আরেকটা দিক হচ্ছে আম মানে এই জুলাইয়ের সাথে এর আগের মাসটা যে জুন মাস, সেই মাসে আমি বাবাকে হারাইছি। এই যে এই ট্রমাটা আমার ছিল, মানে ওইটার সাথে জুলাইটা একসাথে হয়ে গেছে। তো আমি আসলে পুরোপুরি এই যে সেই গত জুন থেকে ধরে এই পুরো সময়টা আমার যে আসলে কিভাবে গেল ভাবলেই আমি আসলে কেমন লাগে। আপু তো মানে জলি আপু বলল, সত্যিকার অর্থে আমরা সবাই মনে হয় এই আপস অ্যান্ড ডাউনের মধ্যে দিয়েই আছি। মানে কখনো একটা ভালো খবরে একটু উল্লসিত হই, কিন্তু যখনই আবার পরের সিনে দেখি যে এটার জন্য একটা ত্যাগ হয়েছে, সেই ত্যাগটা খুব ছুঁয়ে যায় যে এইটা আমি করতে পারি নাই, আমার দ্বারা হয় নাই, আমি এর অংশ না। মানে আমার হাত পা কোনো অংশে একটা আঁচড়ও লাগে নাই, কিন্তু আমরা একটা বিজয় মানে পেয়েছি। মানে এইটা যখন ভাবি তখন আমার প্রায়ই কান্না আসে যে আমার আসলে কোনো ত্যাগ নাই, কোনো এখানে কোনো কন্ট্রিবিউশন নাই, এরকম আমার মনে হয়। মানে এই উল্লাসটা আমি তখন নিতে পারি না।
মানে ওদেরকে আমার শুধু মনে হয়, যদিও আমি 30 আপ, কিন্তু এই সবগুলো, এই যে ইয়ামিনকে আমার সন্তান মনে হয়। হয়তো ইয়ামিনের মতো আমার সন্তান যোগ্যতা আমার নাই, কিন্তু আমার যতবার ওই লাশটা আমি দেখি ততবার আমার ছুঁয়ে যায়। মানে আমি ভাবতে পারি না যে কিভাবে সম্ভব একটা জীবন্ত মানুষ কিভাবে ফেলে দেওয়া। মানে আমার ঘুমাতে পারিনি কতদিন, আল্লাহ ভালো জানেন। মানে এই আর ওই যে বাবার মৃত্যুর টমাটা তো ছিলই, দুটো একসাথেই আমাকে আসলে এই সময়টাতে কষ্ট দিছে। তো ওই সময়টাতে মানে আমার একটা এর আগেই, মানে আমি হয়তো এপ্রিলের দিকে আমি ওই যে ধরনের পথপ্রান্তের বইটা পড়েছিলাম। তো ওইখানে একটা লাইন ছিল এরকম যে মৃত্যু হলো বন্ধ দুটি চোখ, স্পন্দন থেমে যাওয়া, নিষ্ক্রিয় হৃদয়ে রেখে যাওয়া একটা জীবন্ত ভালোবাসা। সত্যি এই যে এই মৃত্যুগুলো আমাদের জন্য এত ভালোবাসা হয়ে দাঁড়িয়েছে। এরা কেউ হোক শ্রমিক আর হোক সে ভার্সিটি স্টুডেন্ট, সবাই আমার আপনজন, সবাই আমার সন্তান, এটা ভেবেই একটু লিখা। আর আসলে এই সব ছোটখাটো লেখায় ওদের ত্যাগ বলে শেষ করতে পারবো না। ওরা আমাদের জন্য অনেক, এইটুকুই, আর বলতে পারতেছি না আসলে আপু। জি, আপনাকে অনেক ধন্যবাদ আপু। আপনার কথাগুলো শুনে একসাথে অনেক কথা মনে হচ্ছিল। আসলে দেখেন, জুলাই যেরকম আমাদের মধ্য থেকে অনেক হিরোদেরকে টেনে বের করে ফেলেছে, আবার আমাদের মধ্য থেকে অনেক অসুরও বের হয়েছে, তাই না? আমরা আমাদের চেনা প্রত্যেকদিন রাস্তাঘাটে দেখি ইউনিফর্ম পরা কিছু মানুষ, তারা এরকম নির্বিকার ভাবে অস্ত্রটা তুলে, একটা সরকারি অস্ত্র তুলে মানুষের দিকে এভাবে গুলি করতে পারে। এটা মনে হয়, মানে এটা আমি যতক্ষণ ভিডিওটা দেখি আমার ততক্ষণ বিশ্বাস হয়, ভিডিওটা দেখা শেষ হলে আবার বিশ্বাস হয় না, কেমন জানি লাগে। হ্যাঁ, এটা খুবই সত্যি কথা। আর এর সাথে আপনার পারিবারিক যেই পরীক্ষাটার মুখোমুখি আল্লাহ আপনাকে করেছেন, আল্লাহর কাছে আমরা দোয়া করি আল্লাহ যেন আপনার মনে শান্তি এনে দেন। কারণ এই যে পরিবারের ঘনিষ্ঠদেরকে হারিয়ে ফেলার যে যন্ত্রণাটা, এটা দীর্ঘদিন একটা তাজা ক্ষতের মতন থাকে। তো 2024 আপনাকে অনেক কষ্ট দিয়েছেন আল্লাহ, অনেক পরীক্ষা নিয়েছেন। আমরা সবাই দোয়া করি আপনি যেন এইটা থেকে ওভারকাম করতে পারেন। আর এখানে আমি আরেকটা কথা বলবো, সাকি আপু আমাদের এ মাসের বইয়ে বেশ কয়েকবার অংশগ্রহণ করেছেন এবং আমার অন্যতম ইন্সপিরেশন আপু। প্রত্যেক মাসে সাকি আপু এবং তাহমিনা সোনিয়া আপু আছেন আরেকজন, জি উনি আবার কমেন্টও করেছেন। এই দুইজনের পড়া বই আমি পাই এবং আমার খুব ভালো লাগে। ওনারা বাচ্চাদেরকে নিয়ে পড়েন, সেই কথাগুলো বলেন, আমাদের জন্য এটা অনেক বড় একটা পাওয়া, যারা রেগুলার এই আয়োজনটার সাথে থাকেন। যারা শুনছেন আমি তাদেরকেও বলবো যে এ মাসের বইটা আসলে আপনার ভেতর থেকে আপনার কথাগুলো বের করে নিয়ে আসার একটা উপায়। আপনি কি পড়ছেন, এমনও হতে পারে যে আপনি এ মাসে হয়তো বই নিয়ে বসার সুযোগ পান নাই, আপনি একটা সূরা পড়েছেন বা আপনি রেগুলার একটা পত্রিকা পড়েছেন, সেটার একটা কলাম আপনার ভালো লাগে, আপনি লিখেন আমাদেরকে। আচ্ছা, মাসুমা তাসনিম আপু ওয়ালাইকুম সালাম। মুর্শিদা ঝর্ণা আপু লিখেছেন গুণী কানন, ফুলের সুবাস বইতে থাকুক সবখানে, আল্লাহুম্মা আমিন আপু। আর শাম্মু হুসাইন ওর পড়া আরেকটা বই বলেছে, জুলাইয়ের গল্প পড়ছি, মোহাম্মদ নাজিমুদ্দিন। এটা দেখে তো হিংসা লেগে গেল, এটা আমি এখনো পড়ি নাই। আমরা এখন দুইটা কমেন্ট দেখে আসি আমাদেরকে যারা জানিয়েছে 2024 পড়া সেরা বই। এ আফিফা বলেছেন 2024 পড়া বইয়ের মধ্যে মনে দাগ কাটার মতন বই হচ্ছে ট্রেন টু পাকিস্তান, খুশবন্ত সিং, ক্রাচের কর্নেল শাহাদুজ্জামান, নহন্যতে মৈত্রেয়ী দেবী। স্বাদের তিনটা বই, সম্ভবত তিনটাই ফিকশন। ক্রাচের কর্নেলকে অবশ্য ফিকশন নন ফিকশনের একটা মিক্স বলা যায়, ঐতিহাসিক ফিকশন বলা যায়। যাই হোক, আর আমি লিখেছিলাম একটু, আমি বলেছি ইসলামের মানবাধিকার সমগ্র, ডক্টর খাদিজা আন্নাব্রাভির লেখা বইটা, নরওয়েজিয়ান উড হারুকি মুরাকামির, এবং পিতামহ সাব্বির জাদিদ। আমি পিতামহ বইটার কথা একটু বলতে চাই, আমার কাছে অসম্ভব ভালো লেগেছে। আব্দুল মুত্তালিবকে আমি এভাবে কখনো দেখি নাই, এভাবে কখনো জানি নাই। তো আমার মনে হয় এটা সবার পড়া দরকার। আপনার যদি একটা সিরাত পড়া থাকে তাহলে আপনি এই বইটার মধ্যে ডুবে যেতে পারবেন এবং এই বইটা শেষ হবে আর আপনার মন খারাপ লাগবে যে কেন শেষ হচ্ছে, কেন শেষ হচ্ছে। হ্যাঁ, খুব অসাধারণ একটা বই, অসাধারণ একটা বই। ঐতিহাসিক উপন্যাস যদি হইতে হয় এরকম হইতে হয়। আমি বলবো আমার পড়া সেরা বইগুলোর মধ্যে একটা। শারমিন সুলতান আমাদেরকে বলেছেন ইনশাআল্লাহ, জি আপু। আর কামরুল হুদা ফুদাইল বলেছে এ মাসে পড়ছি বাংলাদেশের রক্তের ঋণ, অ্যান্থনি মাসকারেনহাস। আমি বলবো এটা আর একটা সময় উপযোগী বই।
তো 2024 আমাদেরকে অনেক কিছু শিখিয়েছে, আমাদের থেকে হয়তো অনেক কিছু নিয়েও গেছে, কিন্তু আমাদেরকে কিছু শক্তিও দিয়ে গেছে। আমরা যখন 2024-এর গল্পগুলো আপনাদের কাছে জানতে চেয়েছিলাম, আমাদের মধ্যে এই চিন্তাটা ছিল যে এই স্পিরিটটাকে আমরা কে কতখানি ধারণ করেছি সেটা বড় কথা না, কিন্তু আমরা এটার একটা স্বাক্ষর রাখতে চাই। হ্যাঁ, আপনারা বলেছেন যে আপনারা হয়তো সামান্য একটু লিখেছেন, অনেক কিছু লিখতে পারেন নাই, গুছিয়ে লিখতে পারেন নাই। কিন্তু আপনারা যদি বিশ্বাস করেন, এই লেখাগুলা সময়ের সাক্ষী, তাই না? এই অনুভূতিগুলো কিন্তু আর 2 বছর পরে একটু ফেড আউট হয়ে যাবে। আমাদের কাছে আর এই অনুভূতিগুলো হয়তো এত কঠিন, এত স্ট্রং মনে হবে না। তো এই জন্যে আচ্ছা। তো এই জন্যে আমাদের উচিত আসলে এই সময়টাকে নিয়ে আরো লেখা। আপনারা যারা লিখেছেন তাদেরকে আমরা হাইলাইট করার এটা একটা অন্যতম বড় কারণ যে আপনারা যেন লিখেন। সবাই লিখতে পারে না, চাইলেও পারে না অনেকে, তাই না? অনেকে আছে কথা বলে, অনেকে আছে লিখে, অনেকে আছে ভিডিওতে দিতে পছন্দ করে বা অডিওতে দিতে পছন্দ করে। আপনারা যারা লিখতে পারছেন আপনাদের লেখা উচিত। এমনকি এখনো বিভিন্ন ঘটনা বলি, বিভিন্ন আফটার ইফেক্টস, এগুলো নিয়ে আপনাদের লেখা দরকার। তো আমাদেরকে আরো 2 জন কমেন্ট করেছেন। শাম্মু হোসেন বলেছেন আরেকটু হিংসা লাগে, যে জলে আগুন জ্বলে পড়েছে আমিও পড়েছি, হিংসার কিছু নাই। আচ্ছা, আর পিতামহ পড়ার ইচ্ছা আছে, নিনাদ শেষ করলাম, খুতবাতুর রমাদান পড়ছি। ইয়াসমিন খাতুন, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। রমজান আসছে, মাত্র 1 মাসের মতন বাকি আছে। এই সময়টাতে কিন্তু আমরা একটু রমজানের বই পড়তে পারি। রমজানকে নিয়ে কিভাবে কাজে লাগাবো, প্রোডাক্টিভ রমাদান কিভাবে কাজে লাগাবো, প্ল্যান করব। এটা একটা ভালো রিমাইন্ডার। ইয়াসমিন খাতুন আপু, থ্যাংক ইউ। ফাহিমা জান্নাত আমাদেরকে ভালোবাসা জানিয়েছেন। তো শেষ করার আগে আমরা 3 জনের কাছ থেকে অল্প একটু শুনবো যে উইমেন এক্সপ্রেস এবং এ মাসের বই আমাদের কাছে কি চান। এবার আমরা একটু উল্টো উল্টো সার্কেলে যাই। আমরা এবার মাকসুদা সাকি আপুর কাছ থেকে শুনতে চাই আগে। অবশ্যই আচ্ছা, কথা আসছে না, আমি একলাই শুনতে পাচ্ছি না নাকি? শুনতে পাইনি, পারতেছি না মাঝখানে। আচ্ছা আপু, আপনি আবার একটু মিউট করে আবার একটু চেষ্টা করেন। আচ্ছা ঠিক আছে, এর মধ্যে আমরা জলি আপার কাছ থেকে শুনে নেই। জলি আপা। আসলে মানে ওই ওই ব্যাপারটাই মানে আমার সঙ্গে মিশে আছে। মানে ওই যে আমি প্রথমে বলে নিচ্ছি যে মানে ওই যে আমাকে কি দিছে, একটা পৃথিবী দিছে, একটা আলাদা একটা মানে একটা জায়গা দিছে। আমার দিন শেষে আহ, আমার অনেক কিছু আছে, আমার বাচ্চা আছে, আমার সংসার আছে, আমার কলিগ আছে, আমার প্রতিষ্ঠান আছে, আমার আত্মীয় স্বজন আছে। ওই আমার এইরকম একটা স্পেস যেখানে আমি আসি এবং মানে ওই এর পর থেকে মানে ওই এর বদৌলতে বলা যায় যে আমি পরবর্তীতে আরো অনেক ফ্রেন্ড, আরো অনেক ভালো ভালো লেখা পেয়েছি, তোমাদের পেয়েছি। আর এই যে অনেক কিছু তোমরা শেয়ার করো, সেখান থেকে আবার তাদেরকে চিনতে পারছি। এইভাবে আমি আমার একটা এমন একটা এই জায়গায় চলে গেছি যে এখানে আমার মনে হয় যে এই জায়গায় আসলে আমি একটু মানে নিঃশ্বাস নিতে পারি। আমি একটা ভালো লিখা চোখে পড়ে। আর আমার কাছে মনে হয় যে আমার ওই যে মানে মোবাইল নিলে আমার মেয়ে খুব, মা তুমি কি পড়ো এত, মানে আমার এই পড়তেই ভালো লাগে, এই জায়গাটা আমাকে উই করে দিছে। মানে এটা আমি একেবারে অবলীলায় স্বীকার করবো, উই করে দিছে এটা। উইয়ের কাছে চাওয়া আসলে এরকমই চলুক। আর আসলে যারা সময় পান, যারা লিখতে পারেন, তারা লিখেন। লিখাটাকে ছাইড়েন না। মানে আমাদের তো, আমি তো মনে করি যে আসলে আমাদের সময়টা অনেক কম। আমি কি বলবো, আমি তো বয়স্কদের কাতারে পড়ে গেছি। তো এখনো যারা আছে, যারা লেখা শুরু করতেছে, যারা, তাদেরকে মানে শুভকামনা জানাই আর দোয়া করি যে তারা যেন আরো ভালো ভালো লিখে। আর এখন একটু খারাপ হচ্ছে কি, আর একটু হবে এরকম না, লিখতে থাকলে লেখাটা ভালো হবে। আর বই, এ মাসের বই কিংবা 24-এর বই, 24-এর আমার মিশু আপু নিনাদ নিয়ে একটু বলছে, আমি একটু নিনাদ নিয়ে একটু বলতে চাই। নিনাদটা শেষ করছি, নিনাদটা আমি শুরু করছিলাম জুলাইয়ের আগে। আমার বই পড়ার এখন খুব ব্রেকই যায় বলা চলে। আসলে আমার ব্যক্তিগত অনেক সমস্যা, শারীরিক
কারণে বই পড়াটা কন্টিনিউ হয় না, কিন্তু বইগুলো খুব কাছে থাকে। আমি বই ছাড়া মানে একটা ব্যাগ কিনলে আগে চিন্তা করি, যদি সেটা মানে মোবাইলের মতো, মোবাইল রাখার মতো একটা ছোট ব্যাগ হয়, তাও চিন্তা করি ওর মধ্যে একটা বই আটবে কিনা। মানে বইটা সবসময় আমার কাছে থাকাই লাগবে, আমি পড়ি বা না করি পড়ি, মানে এটা মনে হয় যে আছে, মানে পাশে আছে, মানে আমার প্রতিষ্ঠানের টেবিলে, আমার মাথার কাছে, আমার ব্যাগে, এটা এই অভ্যেসটা আছে, মানে পড়ার অভ্যেসটা গেছে গা, কিন্তু এইটা এখনো রয়ে গেছে, বইটা থাকে। একেবারে পড়ে শেষ করা বই এখন কম হয়। রিভিউ গুলো খুব পড়ি। এই যে আজকে যেমন পিতামহ নিয়ে পড়লাম, এটা আমার মাথায় গেঁথে থাকবে। নিনাদটা তো ওরকম গেঁথে ছিল। যাই হোক, নিনাদ আমার মানে নিনাদের স্মৃতিটা একেবারে অন্যরকম। নিনাদ পেয়েছে আমার খুব প্রিয় একজন মানুষের কাছ থেকে, মার্দিয়া আমাকে দিছে নিনাদটা। আর নিনাদ পড়তে শুরু করার পরে আসলে যারা পড়ছেন তারা জানেন, নিনাদের আব্দুর রশিদটা খুব বেশি প্রভাবিত করে। এই চরিত্রটা এত বেশি মানে কেউ যখন পড়া শুরু করবে, এত বেশি পাওয়ারফুল একটা ক্যারেক্টার। কিন্তু মানে আমার সমস্যা হলো, আমি যখন নিনাদটা পড়া শুরু করলাম, এটা মে জুনে পড়া শুরু করার পরে কিছু দূর যাওয়ার পরে অনেকটা ঘটনার পরে যখন রেনেসা আসলো, মনে আছে কিনা যারা পড়ছেন, যার বাবা বিপ্লবী ছিলেন, রেনেসার ক্যারেক্টারটা আমার মধ্যে বেশ গেঁথে গেল। আমার নিনাদের নারী ক্যারেক্টার গুলো মানে আসলে একটা জিনিসের আলোচনা করলে তো সমালোচনা করারও একটা ইয়ে থাকে, স্কোপ থাকে। সেই ক্ষেত্রে আমি বলছি যে আসলে আব্দুর রশিদের ক্যারেক্টারের সঙ্গে নারী চরিত্রগুলো আমার কাছে অত কি মনে হয়নি, মানে আব্দুর রশিদের এত পাওয়ারফুল এবং এত কি বলবো এত অ্যাট্রাকটিভ একটা ক্যারেক্টার যে তার আশেপাশের নারী চরিত্রগুলো ওভাবে ফুটে ওঠেনি আমার কাছে মনে হয়েছে। বিশেষ করে রেনেসা যখন আব্দুর রশিদকে নিয়ে খুলনার উদ্দেশ্যে রওনা দেয়, এবং ওই সময় তার একটা ছেলের সঙ্গে সম্পর্ক ছিলই, ওই বিপ্লবী কোন একটা ছেলের সঙ্গে। পরে আব্দুর রশিদের সঙ্গে আসার পরে সে আবার খুব দ্রুত ডাইভার্ট হয়, আব্দুর রশিদের উপর তার একটা মুগ্ধতা আসে। আর রেনেসা যখন আসলো আমার সামনে, আমার কেন যেন আমি চলে গেলাম মানে ওই সেই মাধবীলতার কাছে, মানে এই কালবেলার মাধবীলতা কিংবা এই গর্ভধারিণী, মানে এই যে বিপ্লবের একটা ব্যাপারটা আসে, কিন্তু এই জায়গায় এসে আমার একটু ধাক্কা লাগলো। একদিন মানে মুরাদ কিবরিয়া ভাই উনি লিখছেন যে যে কেউ যে কোনো প্রশ্ন করতে পারেন। আমি মনে হয় সময় নিচ্ছি বেশি না? না না, বলেন। আমি বললাম যে নিনাদের সমালোচনা কিভাবে নিবেন, যে ওরা কে করবে? তো বলে ফেললাম যে আমি যাই হোক, পরে জুলাইয়ের টাইমটাতে তো সবকিছু নেটের বন্ধ হয়ে গেল। আমার মানে বিক্ষিপ্ত মনকে আবার মন বসানোর জন্য বইটা আবার হাতে নিলাম, এবং যখন হাতে নিলাম তখন তো ওই এই বইতেও বিপ্লব আসছে, আবার রুকুর সঙ্গে দেখা হলো আব্দুর রশিদের। কিন্তু সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে শব্দের খেলা, মানে মুরাদ কিবরিয়ার শব্দের খেলা। আমি আমি একেবারে এমন বেশি মোহিত হয়ে গেছি লাস্টের দিকে এসে, যে মানুষ মানে শব্দে শব্দে এমন পাহাড় করে ফেলে কিভাবে, যে আমি আমার জন্য মনে হচ্ছে আমি উঠতেই থাকি উঠতেই থাকি। আর হয় না অনেক সময় যে এই শেষ হয়ে গেল বোধহয়। আমি এত বেশি মানে অবাক হয়ে গেলাম যে মানুষ শব্দ নিয়ে কেমন করে খেলে, মানুষের মানে মানুষের বোঝানোর জন্য কেমন ভাবে কতগুলো ভাষা ব্যবহার করে, কি সুন্দর তার ভাষার ব্যবহার, কি সুন্দর তার শব্দের খেলা। এবং আমার মনে আছে যে আমি ডান হাতে আরো মানে গুনছিলাম যে আর কয় পাতা আছে, এখনো দেখি 2 পাতা। আল্লাহ, আর কি লিখতে পারেন উনি! মানে আমি অবাক হয়ে গেলাম যে এর পরও আর কি লেখা থাকতে পারে ওনার। মানে আমার মনে হয় যে আজকের লাইভে আমি বলে দিই যে সরি মুরাদ ভাই, মানে আমার ভুল হয়েছে, যে আসলে মানে এর কোনো সমালোচনা করার কোনো মানে অবকাশই নাই। এখন এত বেশি মানে অ্যাট্রাকটিভ এবং পাওয়ারফুল আব্দুর রশিদের আশেপাশে অনেকগুলো নারী চরিত্র তো হয়তো ওইভাবে মানে ইয়ে হয়নি, মানে যদি রুকুটা তো ছিলই মাথার মধ্যে, যখন রুকুটাকে খুঁজছিলাম পুরো বইতেই। আর আসলে ওইটাই মানে একদম মোহিত করার মতো। আর তার যে জি। মানে ভাষার ব্যবহার, শব্দের ব্যবহার, এইটা আমাকে খুবই আন্দোলিত করছে। চমৎকার একটা বই, নতুন একটা বই আসতেছে, ইনশাল্লাহ পড়বো। হ্যাঁ, এটা দেখলাম। জি, আলহামদুলিল্লাহ। এটা ঠিক। আমি সাধারণত একটু ফর্মাল ল্যাঙ্গুয়েজ পছন্দ করি।
তো আব্দুর রশিদ তো কথা বলছে, মুরাদ কিবরিয়া লিখছেন একদম মনের ভাষায়। আমার প্রথমে মনে হয়েছে এই বইটা মনে হয় আমার ভাল লাগবে না, কেন যেটা মনে হয়েছে এক রাত্রে শেষ হয়ে গেছে। মানে আমি উঠতে পারি নাই। এটা কিন্তু আমার মনে হয় এটা আরেকটা জরুরি জিনিস, যে যে কোনো বিপ্লবে নারী চরিত্রগুলো খুব টার্ন টেকার হয়, হ্যাঁ, এবং এই নারী চরিত্রগুলোর অবস্থান খুব মজবুত হয়। আমরা যদি জুলাই বিপ্লবের কথা চিন্তা করি, আমরা সবাই জানি যে কিছুদিন আগে একটা নতুন ওয়েবসাইট হয়েছে, জুলাই বিপ্লবে মেয়েরা। আমাদের সবার, আমি এই লাইভের মাধ্যমে সবাইকে অনুরোধ করবো, আপনারা একবার হলেও এটা ঘুরে আসবেন। আপনারা বুঝবেন যে এই বিপ্লবটা আসলে একটা সর্বাত্মক বিপ্লব ছিল। তার একটা প্রমাণ হচ্ছে আমাদের মেয়েরা ধর্ম, বর্ণ, গোত্র নির্বিশেষে রাস্তায় চলে আসছে। এটা একটা সুন্দর জিনিস ছিল, এবং আমি আরেকটু জোরালো ভাবে বলতে চাই যে এইভাবে যদি মেয়েরা, মায়েরা না আসতেন, তাহলে আমরা হয়তো এটার অন্য একটা ফলাফলের জন্য অপেক্ষা করতে হতো। আল্লাহ এইভাবেই মনে হয় এটাকে প্ল্যান করে রেখেছিলেন। সুতরাং নারীকে কখনো এই জায়গাগুলা থেকে, সোসাইটির এই চেঞ্জের জায়গাগুলা থেকে এক্সক্লুড করা যায় না, এটাই বাস্তবতা। মাহসিনা মমতাজ মারিয়া যদি একটু আমাদেরকে বলেন। আমি জলি আপার কথায় হারাই গেছিলাম। এখন ফিরে আসতে মনে হচ্ছে যে ভুলে গেছিলাম আমার যে কথা বলতে হবে। আসলেই আমারও মুরাদ কিবরিয়া একটা ওয়ান অফ দ্য বেস্ট রিডস 24-এ। আর আমার পিতামহ আরেকটা ওয়ান অফ দ্য সেকেন্ড, হয়তো বা সেকেন্ড বা ফার্স্ট, এই দুইটা জায়গায় এই দুইটা বইয়ের একটা ইয়ে হবে, ফাইট হইতে হবে। পিতামহ আরেকটা বেস্ট রিড। আর খুব অনেক বেশি স্পেসিফিক মনে পড়ছে না, ওই যে অরুন্ধতী রায়ের আটমোস্ট হ্যাপিনেস পড়েছিলাম, বাংলা অনুবাদ। যদিও অনুবাদটা ভয়াবহ বাজে, কিন্তু যেহেতু ইংলিশ বইটা পড়া ছিল, সেহেতু বাংলাটা পড়ার পরে আমি এই বইটা পলিটিক্যাল করাপশনের যে জায়গাটা ধরতে চেয়েছেন, মানে যে এরিয়াটা নিয়ে কথা বলেছেন অরুন্ধতী রায়, ওই জায়গাটা মনে হচ্ছে বাংলাটা পড়ার পরে আমি ভালো মতো বুঝেছি। এটা ঠিক। তো সেই পার্সপেক্টিভে এটাও আমার আরেকটা ওয়ান অফ দ্য বেস্ট রিডস। এই তো মোটামুটি। তারপরে হাসান ফেরদাউস ভাইয়ের ম্যালকম এক্স পড়েছি, সেটাও আমার জন্য খুব একটা ভালো রিড। কারণ ম্যালকম এক্স কে আমার কাছে এত প্রাসঙ্গিক মনে হয়েছে আমাদের দেশের আম, এই যে এখন মুসলমান অ্যান্ড অ্যারাউন্ড মুসলমানদের চারপাশে যে পলিটিক্স গুলো, যে রাজনীতিগুলো চলে, সেগুলো নিয়ে ম্যালকম এক্স কে পড়ে এটা খুব ভালো লেগেছে। আনটিল রিসেন্টলি আমি জানতামই না ম্যালকম এক্স যে মুসলমান হয়েছিলেন। তো এটা আমি গত 1-2 বছরে জেনেছি। তো এইটা একটা অসাধারণ বই, অসাধারণ একটা পড়া। তো এই তো মোটামুটি এগুলা পড়া হয়েছে। আর কি বলবো, আর যেটা হচ্ছে উইয়ের কাছে যেটা চাই, ওই জলিয়াপার মতনই আমি বলবো, এই প্ল্যাটফর্মটা খুব রেয়ার বাংলাদেশের মেয়েদেরকে নিয়ে, বা এরকম কোন অনলাইন প্ল্যাটফর্ম এভাবে কাজ করছে কিনা যে নিরবিচ্ছিন্ন ভাবে বাংলাদেশের মেয়েদেরকে পড়ুয়া বানানোর জন্য চেষ্টা করে যাচ্ছে। যে মেয়েটা সারা মাসে একটা বইও পড়ে না, সেই মেয়েটাও কোনো না কোনো মাসে স্বপ্ন দেখে যে আমি উইয়ে আগামী মাসে একটা পোস্ট দিব, এবং সেজন্যই হাতে একটা বই নেয়। এটা একটা বিরাট বড় একটা আন্দোলন আমি মনে করি। এবং আমার কাছে মনে হয় যদি এরকম হইতো, এ মাসের বই ইয়াং, এরকম কোন ছোটদের একটা আরেকটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করা যায়, তো যে এত বছর থেকে এত বছরের মধ্যে যারা যে যে বই পড়বে তারাও দিবে। তাদের হয়তো ফেসবুক থাকবে না, কিন্তু তাদের মায়েরা দিয়ে দিবে। তো তারা আবার, টিপস যেমন বলে আমরা দেয়। আমরা যারা এই বয়সে এসেও এই মাসে শ্রেষ্ঠ লেখিকা হয়েছি, এই মাসে আমার বইয়ের পোস্ট দিতে পারছি, তখন আমার যে আনন্দটা লাগে, ন্যাচারালি আমার বাচ্চাদের আরো আরো বেশি আনন্দ লাগবে। তো ওরকম আরেকটা অল্টারনেটিভ প্ল্যাটফর্ম যদি ক্রিয়েট করা যায়, সেটাও ভালো হয়। আর অনেক 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 দোয়া এবং শুভকামনা বইয়ের জন্য। ওকে, আমরা নতুন কিছু কথা পেলাম। আমি এই লাইভের মাধ্যমে আরেকটা জিনিসও জানাতে চাই। আমাদের একটা প্রোগ্রাম হচ্ছে এখন 2024-এ আমরা 4টা করেছি। সেটা হচ্ছে উই ইউথ লাইভ। ইউথদের মধ্য থেকে কিছু আমাদের মেয়েদেরকে এনে আমরা ওদের গল্পগুলো শুনেছি, ওরা কিভাবে পড়াশোনা করছে, এরপরে চাকরি বাকরির জন্য কিরকম চেষ্টা করছে। আমাদের সুমি এই প্রোগ্রামটা নিয়ে থাকে। তো আমি সবাইকে বলবো আপনারাও দেখবেন। আমরা কিছু কমেন্ট পড়ে আমরা মনে হয় আজকে শেষ করতে পারি। মাসুমা তাসনিম লিখেছেন, জি আমরা উই ওয়ান্ট জাস্টিসের সাথে জুড়ে গেছি, তাই না? আচ্ছা, আব্দুল হাকিম বলছেন 2400 পঠিত সেরা বইটির নাম হচ্ছে পিতামহ, লেখক সাব্বির জাদিদ। মাসুমা তাসনিম আপু লিখেছেন, জাস্টিসের পতাকাবাহী হোক উই, দোয়া করবেন আপু। না, সবার কাছে জানতে চেয়েছি, যে কোনো সময় জানাতে পারেন। সাবরিনা আনোয়ার আপু ওনার স্বভাবজাত বৈশিষ্ট্যে খুবই সুন্দর করে লিখেছেন, সুগন্ধি বাতাসে দম নেয়ার এক আলোকিত জানালা।
মাসুমা তাসনিম আপা সাইটটা ঘুরে এসে জানিয়েছেন। আর হচ্ছে আমাদেরকে শারমিন সুলতান আপু বলেছেন জি টিনেজদের জন্য এই চিন্তাটা আমরা করবো ইনশাআল্লাহ। শান্তা মুস্কান, ইটস টু আর্লি টু টক অ্যাবাউট দিস, ইটস টু আর্লি আমার মনে হয়। আর ইমরান সর্দার জি ইমরান, থ্যাংক ইউ। তো আমরা তাহলে এইটুকুর মাধ্যমে আমাদের আজকের আয়োজন শেষ করতে চাই। মাকসুদা সাকি আপু হয়তো কোনো টেকনিক্যাল কারণে এই মুহূর্তে আমাদের সাথে নাই। মাকসুদা সাকি আপু সহ মাসিরা মমতাজ মারিয়া এবং আলেয়া খাতুন জলি, আপনাদের সবাইকে অসীম কৃতজ্ঞতা জলি আপার জন্য এবং বাকিদের জন্য। আপনারা আবার আমাদের সাথে থাকবেন, এটাই যেন আপনার লাইফের প্রথম লাইভ না হয়, একমাত্র লাইভ না হয়। আপনি আরো আমাদের সাথে থাকবেন, প্রত্যেক মাসে আমাদেরকে জানাবেন আপনি কি বই পড়ছেন, কি করছেন, আপনার অনুভূতিগুলো জানাবেন। আপনার আসলে ভাষা আছে, অল্প অল্প করে লিখবেন ইনশাআল্লাহ। তো আপনাদের কাছ থেকে আরো শোনার আশায় থাকলাম। তো শেষ করছি আমাদের আজকের লাইভ। আসসালামু আলাইকুম।